কি ভয় পেয়ে গেলে নাকি? আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভয়। সেই জন্য একটু এরকম ভয়ের মতো সেজে এসেছি আমি। ঠিক আছে? তো আজকে কথা বলবো ভয় নিয়ে। ভয় আমরা সবাই পাই। পাও তো নাকি? সবাই আমরা একটু ভয় পাই। কোনো কিছু ঘটলো, ট্রেন যাচ্ছে খুব ঝিকঝিক ঝিকঝিক করে, হঠাৎ ট্রেন আটকে গেল, আমরা ভয় পেয়ে যাচ্ছি। কি হবে? নামিয়ে দেবে নাকি? মাঝ রাস্তা, ঘন জঙ্গল, অন্ধকার। দূরপাল্লার ট্রেনে হয়তো চেপেছি। দূরপাল্লার ট্রেনে না চাপলেও যদি আমরা লোকাল ট্রেনেও চাপি, আর যদি সেটাও মাঠঘাটের মাঝখানে দাঁড়িয়ে করিয়ে দেয়, আর যদি আমার অফিসের দেরি বা আমার অন্য কোথাও যাবার দেরি বা কোনো হসপিটালেই যাচ্ছি সেখানে দেরি হয়ে গেল, আমরা কি হয়? ভয় পেয়ে যাই, নার্ভাস ফিল করি। এই নার্ভাস, কেন আমরা নার্ভাস হই, এটা নিয়েই কথা বলবো। বুঝলে? তো আজকে কথা বলবো নার্ভাস যারা ফিল করো, যারা ভয় পাও, সবাই ভালো আছো তো? ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে আজকে আমি কথা বলছি যে ভয় পাওয়া। কিছু মানুষ জন্মায় খুব সাহসী হয়ে, জন্মাই ওরকম, জন্মের পর থেকেই খুব সাহসী টাইপের হয়, মানে যখন থেকে সে আর কি তার নিজ জীবনে কাজে নামে, পড়াশোনা হোক, রেজাল্ট হোক, বা পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, যাই হোক, সাহস হোক, কোনো ব্যাপার না। এগুলো এগুলো একটা হেরিডিটির মধ্যে দিয়েও আসে, বা তার নিজস্ব রকমভাবেও আসে। সেটা একটা তো হয়। এবার যারা সাহসী হয়, যেমন আমি ভীষণ সাহসী, তাই না বলো? সাহস না থাকলে কি আর ওই রকম ঝঞ্ঝাট সহ্য করতে পারে? একা, একদম একা লড়ে গেছি, একদম। লড়তে পারে কেউ? পারে না। সবারকে ওই জন্য ওইরকম ঝঞ্ঝাটও দেয় না ভগবান। এটাও গীতায় লেখা আছে কিন্তু, যে তাকেই দেওয়া হয় যে সহ্য করতে পারবে, যে ওটা নিতে পারবে। যার জন্য অর্জুনকেই বলা হচ্ছে, মানে অর্জুনই শুনছে, এবং অর্জুনকেই মেনলি গিয়ে বলা তো সবাইকেই হয়েছে, কিন্তু অর্জুনকেই একদম ধরে বোঝানো, যেটা প্রতীকী হিসাবে অর্জুনের মাধ্যমে সবাইকে বোঝানো, সারা বিশ্ব জগৎকে বোঝানো। তো সেটা সেই রকম সাহস, কেউ কেউ থাকে সাহসী, আবার কেউ কেউ থাকে উপরে দেখতে সাহসী, ভিতরে ভীতু। বা আবার কেউ কেউ থাকে উপরে ভীতু, ভেতরে সাহসী। এরকম হয়। উপরে দেখার সঙ্গে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে। আমাকে দেখে কিরম মনে হয় বলো তোমরা? ভয় লাগে, না ভালো লাগে, না সাহসী মনে হয়? তোমরা সাহসী যদি ভীতু মনে করলেও কিন্তু আমি সাহসী, সেটা বলে দিলাম। তো যাই হোক, সেটাই বলছিলাম যে নার্ভাস সিস্টেম, নার্ভাস হয়ে পড়া। পরীক্ষা দিতে যাবো রে বাবা, রে বাবা পরীক্ষা, বাবা রে বাবা চাকরির ইন্টারভিউ। যেই না তুমি আগে ভয়টা পেয়ে গেলে, ব্যাস, অমনি তোমার পরীক্ষার হলে গিয়েও তুমি ভয় পাবে। কারণ ওই যে আগেই যখন থেকে তোমার পেয়ে গেলে তুমি, একটা শিডিউল পেয়ে গেলে যে এই দিন অমুক টাইমে পরীক্ষা দিতে যেতে হবে, ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই দিতে যেতে হবে, অমুক কাগজটা নিয়ে যেতে হবে, তমুকটা নিয়ে করতে হবে, তো একটা নার্ভাসনেস কাজ করলো। এই রে, যাবো, কি বলবে? কিছুই নেই, তোমার সব ঠিক আছে। তোমার যদি পড়া হয়, তোমার পড়া মুখস্থ আছে। তুমি যদি ইন্টারভিউও যাও, তুমি যা যা পড়েছো সেই নিয়ে যা যা আগের থেকে তৈরি হয়েছে যেভাবে, সেটাও তোমার ঠিক আছে। কিন্তু যেই না ডেট ফিক্সড হয়ে গেল, টাইম ফিক্সড হয়ে গেল, অমনি তোমার একটা নার্ভাসনেস শুরু হয়ে গেল, যে ভাই কি করবো এবার, এই যেতে হবে, এই করতে হবে, এই ভয়। কেউ হসপিটালে ভর্তি হলো, কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, বাবা মা দাদা দিদি মাসি পিসি কেউ একটা অসুস্থ, পাড়ার কেউ খুব, বা পরিচিত দাদা, খুব পরিচিত অমুক,
বিশেষ করে বাবা মার ক্ষেত্রে নার্ভাসনেসটা আরও বেরিয়ে আসে। এই কী হয়ে গেল? এই যে নার্ভাসনেস বেরিয়ে আসা, এইটা হচ্ছে এক ধরনের রোগ। কিসের রোগ? নার্ভের রোগ। ভয় পাওয়া মানেই হচ্ছে নার্ভের রোগ। সে তুমি লাইট অন্ধকার হয়ে গেলে ভয় পাও, বা পরীক্ষা দিতে যেতে হবে বলে ভয় পাও, ইন্টারভিউ দিতে যেতে হবে বলে ভয় পাও, বা ইন্টারভিউয়ে বসে ভয় পাও। ইন্টারভিউয়ের কথাটা এখানে ছোট্ট করে একটা বলে নিই। ইন্টারভিউ একজন আমাকে কোয়েশ্চেনও করেছিল অনেক দিন আগে, পার্সোনালি ফোন করে, যে আমি ইন্টারভিউ গিয়ে ওখানে দেরি দিই আর কি। কেন ধ্যাড়াও? তার প্রথমটা তো বললাম যে তোমার কি হয়, তুমি ওই যে যেই ডেট আর টাইম ফিক্সড হয়ে গেলো যে তোমাকে এতটার সময় আসতে হবে ইন্টারভিউয়ে, তখন থেকে তুমি নার্ভাস ফিল করতে শুরু করলে যে এই বাবা কী বলবো, এই বাবা তোমার। তাহলে কি হলো, যে তুমি তৈয়ারি করেছিলে 3 মাস ধরে, সেই তৈয়ারিটা জলে চলে গেল। তুমি তো নার্ভাস হয়েই সব ফেল করে দিলে, যে একদম তোমার কী হবে কী হবে কী হবে। এইবারে কী হবে কী হবে করতে করতে তুমি রাস্তা চললে, গাড়ি চললে, বাস চললে, বা বাবার স্কুটারে গেলে, বা নিজেই গেলে স্কুটারে বা গাড়িতে, হোয়াটএভার। যেই ওখানে বসলে তোমার হৃৎপিণ্ড এইখানে নয়, এইখানে চলে এলো, এই বাঁ দিকে থাকে। যাই হোক, তোমার হৃৎপিণ্ড এখানে নয়, এইখানে চলে এলো, এই জায়গাটায় ঢাক 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 করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত ভয় পাচ্ছ তুমি, এত তুমি নার্ভাস হয়ে গেছো। একটু আধটু কিন্তু সবাই, ভাই আমরা সবাই মানুষ কেন, আমার মনে হয় জীব মাত্রই একটুখানি ভয় পাই আমরা। যেমন ধরো, এমন কোনো পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম, অন্ধকার রাস্তা, কেউ নেই, ওটা ঘুটঘুট করছে, সেইখানে আমি একা দাঁড়িয়ে আছি, একটাও মহিলা নেই রাস্তায়, তখন আমি ভয় পাবোই। আরেকটা আমি ভয় পেতাম, এখন তো সেই সব কাজে নেই, যখন আমি প্রচুর ছোটোবেলার থেকেই আগের ভিডিওগুলোয় বলেছি, প্রচুর নাটক, কবিতা, অমুক তমুক স্টেজে উঠে করতাম, ছোটোবেলার থেকেই করি, একদম 3 বছর বয়স থেকে। এটাও ভিডিওতে বলা আছে। 3 বছর বয়স থেকে আমার মা নিয়ে যেত আমাদেরকে, মা সব করতো, শেখাতেনও মা, নিয়ে যেতেন মা, করাতেনও মা, ফর্ম ফিল আপ করাতেন মা, সব মা করাতো। বাবা অন্যদিকে ছিলেন ব্যবস্থাপনায়, কিন্তু বাবা নিয়ে টিয়ে, খুব কম রেয়ার কেস বাবা নিয়ে যেতেন বা নিয়ে আসতেন। বাবা শুধু দায় ছিল নিয়ে যাওয়া আর নিয়ে আসা, বাড়িতে শেখানো, বোঝানো, বলানো, সেইগুলো ছিল মা। কীভাবে দাঁড়াতে হবে কবিতা বলতে গিয়ে, কীভাবে কী করতে হবে, এইগুলো। তো এই যে আমরা স্টেজে উঠেছি, এবং তখন থেকে স্টেজে উঠতে উঠতে নাটক করেছি, ফিল্ম করেছি, এই করেছি, এই যে ক্যামেরার সামনে দাঁড়ানো বা ক্যামেরার সামনে দাঁড়াতে অতটা ভয় লাগেনি, কিন্তু স্টেজে উঠবার আগে যে পাঠ ভুলে না যায়, একটা সামান্য একটা লাগতো ভয়, যে যতবারই করেছি, এমন নয় যে প্রথম দিকে যখন করেছি তখন লেগেছে, পরের দিকে করেছি যখন, তখন আর লাগেনি, না। ইভেন এখনও যদি কেউ বলে যে কোনো নাটকের জন্য বা কবিতা করার জন্য, ওটা একটা সামান্য একটা হয় যে মানে আর কি, লোকের সামনে ওপেনলি আমি যাতে কোথাও নার্ভাস না হয়ে পড়ি, ঠিক আছে? তো আমাদের নাটকে আবার ওটা শেখানো হয় যে কিভাবে তুমি ম্যানেজ দেবে। যদি তুমি পাঠ ভুলে গেছো, তাহলে কিভাবে তুমি, লোকে, তোমার অডিয়েন্স বুঝতে পারবে না যে তুমি পাঠ ভুলে গেছো, তোমাকে ম্যানেজ দিতে হবে। সেরকম কবিতা বলতে গেলেও হয়, একটা লাইন হয়তো মনে পড়ছে না, তখন থেমে না গিয়ে কীভাবে কন্টিনিউ করতে হবে। এবার যদি কম্পিটিশান হয়, জাজের সামনে তো বই থাকবে, সে দেখবে, তখন তুমি জেনেই গেলে ভাই আমি কিছু হবো না, ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কেন আমার একটা লাইন বাদ চলে গেছে। কিন্তু জাজ তোমাকে, জাজই তো বলে, হ্যাঁ, জাজরা তোমাকে পরে মানে অ্যানাউন্স করবে ওটা, যে ও এত সুন্দরভাবে বলে বেরিয়ে গেছে উইথ এক্সপ্রেশন, যে বোঝাই, আমরা তো হট করে বুঝতেই পারিনি যে একটা লাইন বাদ, যদি ওর লাইন না বাদ যেত তাহলে ও প্রাইজটা পেয়ে যেত, ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এরকমও হয়। তাহলে তোমাকে ওগুলো শেখানো হয়, ওগুলো ছোটোর থেকে আমরা শিখতে শিখতে আসি। তো যাই হোক, এইগুলো তো একটা দিক গেল, কিন্তু ওই যে ছোট ছোট ক্ষেত্রে ভয়, ছোট ছোট ক্ষেত্রে, দেখো বড় ক্ষেত্রে আজকে স্টেজে উঠে কিছু করা বলো, বা হঠাৎ কারুর অ্যাক্সিডেন্ট শুনলে, বা হঠাৎ কারুর কেউ মারা গেছেই শুনলে, বা হঠাৎ কারুর কিছু ঘটনা ঘটেছে শুনলে,
যেগুলো ভয় পাওয়া যায়, ভয় পেতে পারো, সেইটাতে কিন্তু ভয় লাগতেই পারে। সেটা কিন্তু খুবই একটা স্বাভাবিক ঘটনা। ন্যাচারাল তো যেটা আছে সেটাই হবে, ভয় তো পাবোই। কিন্তু এইখানে আমি বলতে এসেছি যে যেটাতে ভয় পাওয়ার দরকার নেই, সেইখানে কি হয়, যেমন ধরো রাস্তা পার হচ্ছি, কলকাতার রাস্তায় বেশি করে বলবো, কলকাতা বা তার আশেপাশের যে সমস্ত রাস্তাগুলো, সেইগুলো হয় খুব ভিড়ভাড় থাকে। বা শুধু কলকাতা, আমি দিল্লি বলছি, অমুক বলছি, মেট্রোপলিটন শহরগুলোতেই বলছি, বা অন্যান্য আরও জায়গা আছে। রাস্তা পার হচ্ছে যখন তুমি, তোমাকে একটা প্রথমেই নিতে হবে যে ভাই আমাকে এতটা, আমার দেরি হয়ে যেতে পারে, তখন আমার রাস্তা পার হতে গিয়ে দেখা যাচ্ছে এই দিক লাইট অন হবে, ওই দিক লাইট অন হবে, এই গাড়ি যাবে, ওই গাড়ি, আমার ওখানেই 10 মিনিট পেরিয়ে যাবে। হয়তো আমার একটু লেট হয়েছে, বা আমাকে পৌঁছতে হবে, বা কিছু একটা। সবসময় দেখবে অপেক্ষাও করে না, গাড়ি ওরকমভাবে একদম থেমে থাকে না। সেই ক্ষেত্রে আমি অনেকের ভয় দেখেছি। সে কি করছে, নিজে তো ভয় পাচ্ছেই, যে ভয় পাচ্ছে না তাকেও ধরে রেখেছে, মানে তার উপরও তার ভরসা নেই যে হ্যাঁ ঠিক আছে ও তো যেতে পারবে, ও চলে যাক। সেই উল্টে কি করছে, আরে দাঁড়াও আসতে, মানে তার এমন ভাষা বেরোচ্ছে মুখ দিয়ে যে মনে হচ্ছে সে খুব সাহসী, আসলে সে সাহসী নয়, আসলে সে পার হতে পারছে না, সে ভয় পাচ্ছে। তাহলে যে পারছে তাকেও সে টেনে ধরে উল্টে তাকে এই ধরনের কথা বলছে যে না দাঁড়াও, সাবধানে যেতে হয়, এই করতে হয়, বলে একটু জ্ঞান দিয়ে দিল কি না ওর ভয়টা আটকানোর জন্য। এইটা হচ্ছে স্পেশালি নার্ভাস সিস্টেম ডাউন হয়ে যায় তাদের। আমি তাদের জন্য আজকে ভিডিওটা করছি। নার্ভাস সিস্টেম ডাউন কিসে হয় তোমরা জানো নিশ্চয়ই, তাও আমি বলে দিই যে অ্যাড্রিনাল গ্রন্থি যেটা আছে, হরমোন যেটা আছে, অ্যাড্রিনাল হরমোনটা কি নিঃসৃত হয়, আর এর অভাব যখন হয় তখন হয় অ্যাড্রিনাল সিস্টেমটা, মানে ওই হরমোনটা ওটা কিডনির উপরে থাকে। যার জন্য দেখবে যারা খুব টেনশন করে, এটা দেখবে যারা খুব বেশি টেনশন করে, একটুতেই টেনশন করে, একটুতেই নার্ভাস হয়ে পড়ে, প্যানিক করে, তাদের পরবর্তী ক্ষেত্রে একটা এজের পর দেখবে হয় কিডনিতে পাথর, কিডনি প্রবলেম, এইগুলো সবার, মানে আমি বলছি না যে ওইটা মাত্রই হয়, কিন্তু জেনারেলি এগুলো দেখা যায় যে অতিরিক্ত নার্ভাস সিস্টেমের ফেলিওরের জন্য ওটা হয়, রোগ হয়। নার্ভাস সিস্টেম ফেলিওর হলে অনেক রকম রোগ হয়। সেই জন্যই তো এটা নিয়ে বলতে আসা ভাই, যে তোমরা চট করে ভয় পেও না। ভয়ে জিনিসটা, এই যে ভয় কথাটা যতবার তুমি উচ্চারণ করবে, ভয়ে ভয় ভয়, ততবার দেখো ভয় লাগবে। তুমি একদিন যদি টোটাল একদিন 24টা ঘন্টা যদি শুধু ভয় লাগছে ভয় লাগছে, ভয়ের পরে 1 সপ্তাহ দেখবে ওই ভয় কাটবে না। ভয়, অন্তস্থ ভয় কথাটার মধ্যেই ভয় রয়েছে, ঠিক আছে না? তো সেই জন্য বলা যে প্রথম কথা তো হচ্ছে ভয় পেলে কি করবে, কি করা উচিত তোমার। যদি ধরো আমার খুব নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়, কথায় কথায় হয়ে যায়, কথায় কথায় ভয় পাই, তখন কি হবে, আমাকে দেখতে হবে কোনটা করলে এটা হবে না, কারণ এটা হওয়া ভালো নয়। এটা তো আমাকে তো নিজেকে বিপদে ফেলবেই, আমার আশেপাশে যারা রয়েছে যাদেরকে নিয়ে আমি ওই পথ চলবো তাদেরও বিপদে ফেলবে। আর একটা জিনিস হচ্ছে, তুমি যদি সঠিক অনেস্ট একদম ঠিকঠাক মানুষ হতে চাও, তাহলে এটা সবসময় আমাদের আমার মনে হয় ভাবা উচিত যে ভাই আমার জন্য যেন কারুর ক্ষতি না হয়। এটা আমার সবসময় আমার মনে হয়, আমি এটা মনে করি। এবার দেখো সবসময় তো সব কিছু, তো কোনো কিছুই আমাদের হাতে নেই যে আমি করছি সেইটা নয়, কিন্তু হয়ে যায় অনেক সময়। তো আমি চেষ্টা করি যে ভাই আমার জন্য যেন আরেকজনকে কোনো রকমভাবে ভুগতে না হয়, যেন আমার জন্য ও মনে কষ্ট না পায়, বা ওর কোনো কাজ বিঘ্নিত না হয়, বা ও কোনো কিছু শরীর খারাপ না হয়ে যায়, এমন খাওয়ালাম শরীর খারাপ হয়ে গেল, এমন বকলাম যে ওর একটা কিছু কোনো একটা অসুবিধা হলো, বা ইয়ে করলো, বেশি কষ্ট পেয়ে গেল, খুব বেশি হার্ট হয়ে গেল, বা এরকম ধরনের, এটা আমি ভাবি সবসময়। কারণ কেন ভাবতে হয়, আমার মুখ চোখগুলো এমনি, দেখো না কথা বলতে বলতে চোখ, দেখেছো কত বড় হয় আমার চোখ,
দেখো ভয় পেয়ে যাবে লোকে, বাচ্চারা তো ভয় পাবেই, বিশেষ করে কথাটা তো পরে শুনবে, আগে তো চেহারাটা দেখে ভয় পাবে। তো ওই জন্য শান্তশিষ্ট হয়ে সেজে থাকতে হয়। তো যাই হোক, সেই আমি কি যেন আমি বলছিলাম, যাই হোক না, তো সেটা বলছিলাম যে ভয় পাওয়াই উচিত না, ভয় কথাটা নিয়ে একদমই ভাববে না, আর প্যানিক করবে না, কোনো কিছুতে প্যানিক করে কিছু হয় না। যখনই খুব বেশি প্যানিক হবে না, তুমি এটা ভাববে আমার হাতে কিচ্ছু নেই, সব উপরওয়ালার হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই, সেইটাই মনে করবে, আর সেটাই তোমাকে সাহস দেবে। যখনই যে কারণে তুমি ইন্টারভিউ দিতে যাও, পরীক্ষা দিতে যাও, অনেকগুলো টাকা নিয়ে ঘরে আসছো, বিয়ে হয়তো, বাড়িতে বিয়ে, এ দেখো চোখগুলো কত বড় বড় হচ্ছে, তো বাড়িতে বিয়ে হয়তো, বিয়ে বাড়ির জন্য তুমি হয়তো লকার থেকে গয়না তুলেছো, টাকা আনছো, বা হয় না অনেক সময় কোম্পানির কোনো জায়গা থেকে কোনো টাকা পেমেন্টের জন্য ড্রাফট হিসাবে দেওয়া হয়েছে, বা কিছু হয়েছে, কিছু ক্যাশ দেওয়া হয়, এরকমও ঘটনা, এরকমও চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়। তখন কি হয় না, তোমার একটা ভয় লাগে, ভাই এতগুলো টাকা নিয়েছি, ভাই কিছু না হয়, এই যাব, কিছু না হয়। এছাড়া আরেকটা আমাদের এই রকম ধরনের ভয় হয়, বাইরে বেরোবো, এই রে পটি না পেয়ে যায়, এই রে বাথরুম না লাগে, এই রে বাথরুম না লাগে। বা ধরো গাড়ি নিয়ে বেরিয়েছো, হঠাৎ হেলমেট ভুলে গেছো, বা কোনো কিছু একটা এমন কিছু কাগজ নিতে ভুলে গেছো, তোমার ভয়, এই রে পুলিশে ধরলে কি বলবো, এখন তা ফিরে যাওয়ারও উপায় নেই, হয়তো বাড়ি ফিরে আবার নেবে, সেটা দেরি হয়ে যাবে। এইখানে আবার একটা ছোট্ট গল্প বলি। সেদিনকে কি হয়েছে, আমি বেরিয়েছি, আমি বাইরে গেছিলাম, জানো তোমরা 2-3 দিন আসেনি, তো আমি, ভাই গরম লাগছে খুব, ফ্যানটা চালাই, তো আমি বাইরে তোমার বেরিয়েছি, বেরিয়ে তোমার একটুখানি হেঁটে এগিয়ে গেছি, হঠাৎ খেয়াল করছি পাটা কিরম লাগছে, এরম লাগছে কেন পাটা, ওমা তাকিয়ে দেখি কি জুতোর পুরো সোলটা আলাদা হয়ে গেছে, একটুখানি চিটে আছে, এই তো মহা মুশকিল হলো। তখন এমন একটা সময় আর এমন একটা টাইম, আমি যদি বেশি দূর যাইনি কিন্তু তাও এমন একটা টাইম, আমি যদি আবার ঘরে এসে তালা খুলে ভালো চটি পরে যাই, তো আমার ওদিকে ট্রেন মিস হয়ে যাবে, ট্রেনের টিকিট কাটা আছে, ট্রেন মিস হয়ে যাবে। আমি বলছি থাক, যাই দেখি স্টেশনে যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, স্টেশনে অনেক সময়, বা বাজারে যদি মুচি পাই, তো মুচিতে কোনো রকমে একটু চিটিয়ে নেবো ব্যাপারটা, দিয়ে চলে যাবো, দিয়ে চটি কিনে নেবো, এরকম আছি। বা যদি একটু তাড়াতাড়ি পৌঁছাই, জুতোর দোকান থেকে কোনো রকম একটা জুতোই কিনে নেবো, সেটাও হবে, আমি পুরো তৈরি আছি করে। দিয়ে আমি এগিয়েছি একটা অন্য আমাদের ওই ঠিকঠাক করে টেম্পো, ওই টেম্পো বলে তো, হ্যাঁ অটো, অটো ঠিকঠাক করে ওইগুলোর একটা দোকান আছে, দিয়ে ওখানে ওই ভদ্রলোক বসেছিলেন, আমার মুখ চেনা, আমি ওখানে যাই গ্যাসে দিয়ে দিতে, তো তখন আমি বলছি দাদা এমন কিছু আছে যে আমার দেখুন এই চটিটা এই অবস্থা, বলছে না দিদি আমার কাছে তো কিছু নেই, আপনি ওখানে চলে যান, ফেভিকুইক নিয়ে নিন। তো ফেভিকুইক আমি আগে ইউজ করেছি অন্য কিছুতে, ফেভিকুইকে কিছুই ভাই চেটে না আঙুল ছাড়া, তো আমি ভাবলাম যে আঙুল চিটিয়ে তো কোনো লাভ নেই, এবার এমন একটা পরিস্থিতি, একবারে উড়িয়ে দিতে পারছি না, মানে একদম খুলে গেছে, ধরে নাও এই একটুখানি, ওই একটা জায়গায় একটুখানি দুদিক দিয়ে একটু চিটে আছে, আর আমি এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এমনি করে যাচ্ছি, দিয়ে দোকানে গেছি, দোকানে গিয়ে বলছি ফেভিকুইক দিয়েছে, লাগিয়েছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো আমি ওই অবস্থা ভাবছি এবার তাহলে নামবো, নেমে যদি টুকটাক জুতোর দোকান দেখি কিনবো, জুতোর দোকান দেখলাম, কোথাও আশেপাশে জুতোর দোকান দেখতে পেলাম না, ওই মেট্রোর কাছাকাছি, সেইখান থেকে আমি পুরো বাড়ি গেলাম, মানে 3-4-5 ঘন্টা রাস্তা ওই জুতো পরেই ট্রেনে, লোকে যদি আমার পায়ের দিকে তাকাচ্ছে তো ভাবছে এই মহিলাটা কি ভাই জুতো পরে বেরিয়েছে, ছেঁড়া জুতো পরে, কারণ ওরা তো যেই আমি হাঁটবো পাটা ভাঁজ হবে তখনই তো দেখতে হবে শোলটা বেরোনো পুরো। তো এই যে আমার এটা হলো,
প্রথম দিকে একদম যখনই হলো তখন থেকে ওই দাদাকে জিজ্ঞেস করে ফেবিকুইক লাগিয়েও যখন ঠিক হলো না, বা জুতোর দোকানেও যখন দেখতে পেলাম না, মানে ওই সময়টার মধ্যে আমি একটুখানি প্যানিক হয়েছিলাম কিন্তু, যে ভাই এত দূর যাব, এই জুতোটা এরকম, মাঝ রাস্তায় যদি একদমই আলাদা আলাদা হয়ে যায় তা তো আরও বিপদে পড়বো, এটা ভেবে একটুখানি প্যানিক করেছিলাম। হলো, তারপরে যখন দেখলাম জুতোর দোকানও পাওয়া গেল না, কিছুই ঘটলো না, সব তোমার হাতে, তুমি এভাবে নিয়ে যাবে আমাকে, আমার কি লোকের সামনে যেন লজ্জায় না পড়ি, কিছু করার নেই, আমাকে যেতেই হবে এই অবস্থা। একবার ট্রেনে উঠে গেলে আর সেরকম না, ট্রেন থেকে নেমে আবার অটো চাপবো, অটো থেকে বাড়িতে পৌঁছে যাবো, সেটাও খুব একটা হাঁটার ইয়ে নেই। কিন্তু হাঁটতে হবে কোথায়, কোথায় হাঁটতে হয়েছে আমাকে, স্প্ল্যানেট থেকে এই হ্যাঁ স্প্ল্যানেট থেকে হাওড়া ট্রেন থেকে আবার বেরিয়ে ওই যেখানে ট্রেন ছিল সেই প্ল্যাটফর্ম পর্যন্ত আমাকে অতটা রাস্তা যে হাঁটতে হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, এইটা হয়েছে। ততক্ষণ আমি শক্ত হয়ে গেছি, ততক্ষণ আমার আর কোনো প্যানিকও নেই, আর কিছু নেই, যে যা ঘটছে যদি কেউ ওইটা একটা খারাপ লাগে না, যে মানুষে দেখছে যে এই জুতোটা এরকম, খোঁড়ালেই তো মানুষ স্বাভাবিকভাবে, একটা কেউ খুঁড়িয়ে চললে, আমরা খুব বুড়ো বুড়ি না হলে আমরা খুঁড়িয়ে চলে একটু পায়ের দিকে তাকাই, খুব বুড়ো বুড়ি হলে আমরা জানি যে বয়স্কের জন্যই পা খুঁড়াচ্ছে। এবার ড্রেস পরেছি ভালো আর খোঁড়াচ্ছি, তো অবভিয়াসলি লোকে পায়ের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে ওরকম। এটা একটা খারাপ লাগা থেকে আমাদের একটা ওটা ভয় ঠিক না, ওটা একটা 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 অদ্ভুত ধরনের মানে অস্বস্তি হয়, সবাই দেখছে কি ভাববে, এটাও একটা ওই 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 টাইপেরই, সবাই দেখছে কি ভাববে, যার জন্য কি আমরা একটু বাইরে বেরোলে কি হয়, একটু সেজে গুজে বেরোই, কেন আমরা এই ঘরের জিনিস পরে বেরিয়ে গেলাম, তারা এই লোকে কি ভাববে, এটা তো ভাবি, এটাও ওয়ান টাইপ অফ ভয়। কিন্তু ওই ভয়টাও যদি তুমি কাটিয়ে উঠতে পারো, তুমি যা খুশি পরে বেরিয়ে গেলে, কিন্তু তোমার মধ্যে সেই গাটসটা থাকতে হবে তোমার মধ্যে, তাহলেই দেখবে তোমার আর কেউ তাকাচ্ছে না তোমার দিকে। এটা কিন্তু আমি বলছি, তোমরা পরীক্ষা করে নিতে পারো। তো ওই যে নার্ভাস, কারণ নার্ভাস হওয়াটা ভালো নয়, এটা কি করে আমাকে, তো আমি যদি ওখানে খুব নার্ভাস হয়ে যেতাম, চিন্তা করো আমার সঙ্গে ছেলে রয়েছে, ও বেচারা ভাবতো যে কি করবো, মা জুতোর দোকান পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কি হবে, ওদিকে ট্রেন মিস হয়ে যাবে, তো ও চাপে পড়তো। এবার যে যে মুহূর্তে আমি প্যানিকটা করে বুঝতে পারছি ওরও একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আমি প্যানিক গায়েব করে দিলাম, না যা হবে হবে, দেখো তুমি যা হবে, তাতে যদি এক পায়ে জুতো নিয়েও যেতে হয়, এক পায়ে জুতো নিয়ে, আমার ছেলে বলছে দেখো যদি ওটাকে পুরো খুলে বার করে দেওয়া যায় তাহলে এটাও ইয়ে হওয়া যায়, বললাম না ওইটা হবে না ওইভাবে। তো এটা কিন্তু একটা, এগুলোতে আমরা একটু ঠিক এটাকে ভয় বলবো না, বা ওইভাবে প্যানিকও বলবো না, কিন্তু এটা একটা ওই ধরনেরই ধরতে পারো, যে একটা প্যানিক হয়, একটা ভয় হয়, যে লোকে কি বলবে বলে, এটা আমাদের একটা খুব বড় ভয়। এই যে বললাম হেলমেট নিয়ে বেরোনি বা কাগজ নিয়ে বেরোনি, তুমি যদি বিন্দাস থাকো না, যদি তুমি সব থেকে ওয়ার্স্টটা ধরে নেবে, খারাপটা ধরে নেবে, যে এটাই ঘটবে, ধরবে আমাকে একবার, তুমি একবার ভেবে নিয়ে যে ভাই আজকে ধরা পড়বো, আজকে একদম রেডি রাখতে হবে, ধরা পড়লে তুমি প্রথম কাকে ফোন করবে, হেল্প চাইবে, সেইটা তখন ভাববে, তাহলে দেখবে ভয়টা আস্তে আস্তে কেটে, তুমি এবার সারা এই ধরলাম, এড়ি ধরা পড়লাম, এড়ি ধরা পড়লাম, এটা ভাববে না, এটা ভাবলে তুমি ধরা পড়বে। কিন্তু তুমি যদি একবার ধরো একটুখানি এগিয়েই তোমার মনে পড়লো হেলমেট নাও নি বা কাগজ নাও নি, আবার এদিকে ফিরেও আসতে পারবে না, তখন তুমি কি করলে, তোমার যা হয় হবে, দেখা যাবে, হরি বল বলে কাকে ফোন করবে হেল্প চাওয়ার জন্য, যে টাকা তো প্রথম কোথায় ভয়টা, কোথায় যে এক্সট্রা টাকা নেবে, 5,000 টাকা নেবে, অমুক টাকা নেবে, এটা ভয়। তুমি ওটা বলে ঠিক আছে তাই দেবো, আমাকে গচ্ছা দিতে হবে, কারণ আমার ভুলটা হয়েছে, তার জন্য আমার 5,000 টাকা গচ্ছা যাবে গাড়ির জন্য, গাড়ির কাগজ সঙ্গে নিয়ে বেরোয়নি বা হেলমেট নিয়ে বেরোয়নি বা হোয়াট এভার কিছু একটা, এরকম ধরনের যে কোনো ভুলে যদি তুমি ছেড়ে দাও, আচ্ছা কিছু করার নেই আর, তোমার না ফিরে আসতে পারবে না ওদিকে। কিন্তু তুমি যদি, এখানে আমার বলার উদ্দেশ্যটা এটা, তুমি যদি এটা করো, এই রে ইস লোকে দেখছে কি মনে করছে, লোকে দেখছে কি মনে করছে, তাহলে তোমার হাঁটাটাও ঠিকভাবে হবে না, তখন তোমাকে লোকে বেশি করে দেবে, কারণ তোমার মুখটা দেখেই তো লোকে বুঝে যাবে সামথিং হ্যাপেন্ড, সামথিং রং, এরকম কিছু একটা বুঝে যাবে। তাই জন্য তোমাকে কি করতে হবে, দেখছে কিছু বললে বলবো, কেউ কিছু বলতেও যাবে না, আমার পা আমার চটি ছেঁড়া,
কেউ কিছু বলতে যাবে না। সেজেছি তো মোটামুটি এরকমই সেজেছি আর কি। আমি তো জানো খুব যে বিশাল সাজি তা নয়। তো যাই হোক, এবার ভালো জামা কাপড় একটা লোকে দেখলে ওরকম খোঁড়াচ্ছে কেন মহিলাটা, তখন পায়ের দিকে তাকালে আচ্ছা জুতো কেস। তো এবার আমি ওইটাই ধরে নিয়েছি যে কি আর এমন হবে, লোকে একটু তাকাবে, তাকা, কি আর করবো, আমার তো কিছু হাত নেই এখানে, চলো বিন্দাস। তো আমি বিন্দাস যাচ্ছি, আর আমি ভাবছি, আমি নিজেকে ভাবছি যে আমি এটা যে মানে আমি প্যানিক করি যাতে না করে, আমি প্যানিক করলেই জিনিসটা খারাপ হয়ে যাবে, আমার জন্য হবে, বাকি ওর জন্য হবে, আর আমার লোকেও তখন ওরকমভাবেই দেখবে আমাকে। আমি যদি বিন্দাস থাকি না, তাহলে লোকে, এটাই আমি বোঝাতে চেষ্টা করছি যে ভয় কথাটাই ভাববে না। সে তুমি ইন্টারভিউতে যাও, তুমি ডাক্তারখানায় যাও, ধরো এমন একটা রোগ হয়েছে, এমন একটা অস্বস্তি হচ্ছে শরীরে, যে তুমি বুঝতে পারছো যে তোমার ডাক্তারখানায় গেলে কিন্তু খারাপ কিছু বলতে পারে, তো তুমি খারাপটা ধরেই যাও, তুমি এটা ভেবো না এবার তুমি কি, আমরা কি করি, এ বাবা এটা যদি হয়, এটা হলে কি হবে, আমার তো অমুক এত টাকা ব্যাংকে আছে, যদি এটার জন্য ওইলে আমার, তুমি আগাম অনেক চিন্তা ভাবনা করে তার হিসাব নিকাশ করে বসে, তোমার আদৌ হয়েছে কি হয়নি তুমি জানোই না, তুমি এত এই ভয়ের জন্য কি হয়, উল্টো পাল্টা চিন্তা হয়, আর তাতে কি হয়, ঘুম নষ্ট হয়, ঘুম নষ্ট, খাবার অনীহা, কোনো কিছু ভালো লাগে না। আর এই যে বলছে যে নার্ভাস সিস্টেম যদি ফেলিওর হয়, কেন ফেলিওর হয় না, অ্যাড্রিনাল হরমোন ঠিক মতো কাজ করে না, অভাবের জন্য এটা হয়, এবং তার জন্য কি হয়, আবার ওই ঘুরে ফিরে ইভিন যদি এটা এমন এজে হলো যারা একদম বিয়ে থা করেছে বা করবে বা এই, তাদের ক্ষেত্রে কি হয়, যৌন সমস্যা তৈরি হয়, অর্থাৎ তাদের শারীরিক কোনো ইচ্ছা, ভয় পায়, তারা সেখানেও ভয় পায়, ইচ্ছা তো জাগেও না, মানে এতটাই ভয় পায় যে ইচ্ছাটাও সাপ্রেস হয়ে যায় তাদের। এটাও ক্ষতিকারক, কারণ নর্মাল যেভাবে গাছ পিঁপড়ে ইঁদুর বা পাখি যেভাবে সবাই চলছে, সেভাবে মানুষকে চলতে হবে ভাই, কিছু করার নেই। তাই যা নেচারের কাজ তাই তোমার জাগবে, তাই তোমার হবে, তা তোমাকে সেটাতে সাড়া দিতে হবে, নেচারের স্রোতেই তোমাকে বাঁচতে হবে, বিপরীত স্রোতে বাঁচতে গেলে তোমাকে কষ্ট পেতে হবে। সেইটাও বলছে যে কি হয় না, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই অ্যানিমিক টেন্ডেন্সি, ওই লো প্রেশার, ওই সুগার বা হাই প্রেশারও অনেক সময় দেখা যায়, হাই প্রেশারও হয়, এবং সুগার মাস্ট তাদের আর কি, শর্করা বেড়ে যায় শরীরে, এইটার জন্য, এই প্যানিকের জন্য। সেদিন আমি কবে একটা ভিডিও করে বললাম না, প্যানিক হলে এইগুলো হয়, তখন আমি তখন আমি বলেছিলাম, এখন আমি এটাই বলছি, আর তোমরা দেখে নিও, যদি তোমাদের মনে হয় যে ঠিক বলছি কি না, সন্দেহ হয়, তাহলে তোমরা দেখে নিও যে এইগুলো হয়, যে শারীরিক মিলন বা সহবাস, এবার ধরো স্বামী স্ত্রী সহবাস করতে যদি ইচ্ছা না হয়, ভয় পায়, এখানে ভয় পায় এরা, একসঙ্গে যাবে, হয়তো সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, বেরোবে, সেখানে হয়তো সেরকম কোনো যানবাহন নেই, বা যানবাহন থাকলেও কম আছে, বা আলো কম আছে, বা কিছু আছে, বা হঠাৎ কোনো এমন পরিস্থিতিতে পড়ে গেলাম, তখন আমি যদি বেশি প্যানিক করি, আমার সঙ্গে যে আছে সে কী হবে, সে আরও বেশি, তার জন্য তার তো নিজের সাহস, একটা বুদ্ধি সাহস, আর বুদ্ধি বলতেই মনে পড়লো যে এখানে সব থেকে হয় বুদ্ধি হ্রাস হয়ে যায়, যেই তুমি প্যানিক করবে, যেই তুমি ভয় পাবে, অমনি তোমার বুদ্ধি হ্রাস হবে, তখন তোমার আর স্থিতিবিতি জ্ঞান থাকবে না যে ভাই আমি করবোটা কি, তুমি থিতু হবে, তুমি শান্ত হবে, তবে তো তোমার মনে হবে যে আমি কি করব। এবার যদি আমি ভয়ই পেয়ে গেলাম, তাহলে তো আমার আর কোনো ইয়ে নেই, আমি তো, আমার আর কিছু মাথায় ঢুকছে না, আমি ওই চটিটা নিয়েই ধরো, যদি ওইখানে আমি প্যানিক করতাম, এ বাবা দোকান পেলাম না, কি হবে, এ বাবা কি হবে, এ বাবা কি হবে, দোকানও পাচ্ছি না, রাগ হচ্ছে, যে আমার সঙ্গে যাচ্ছে তারও বিরক্তি লাগছে, সে ছোট, আমার ছেলে হিসাবে তার একটা ভয় লাগছে, যদি ওটা স্বামী হতো তো দুবার বকাও খেয়ে যেতাম ওর মধ্যে, এই দেখে কেন বেরোনি, এই কেন বেরো, ও বলেছে, ও নরমভাবে বলেছে যে মা তাহলে কি এই চটিটা কি আগে এই জুতোটা কি আগে পরনি, বুঝতে পারলাম না রে,
আগে তো পড়েছি, বুঝতেই পারিনি যে এটা এতটা খারাপ অবস্থা। কম পড়ি, কিন্তু পড়ে বেরিয়েছি। তো এমন জানলে অন্য জুতো পরে আসতাম। এবার ওটা স্বামী হলে বা বাবা হলে ধমক দিত, আর সেই ধমকটা খেয়ে আরও আমার রাগ হতো বা বিরক্তি বা কান্না পেতো বা হোয়াট এভার হতো, একটা ইমোশন কাজ করতো। কিন্তু সেটাও অনুচিত, কারণ যে বকছে তার কারণ কি, তারও একটা প্যানিক হয়েছে, ভাই এখন জুতোর দোকান খুঁজবো না, ওইদিকে এতটা অমুকে আমার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে, যে ছেড়ে যায় এখন এতটা রাস্তা বাকি। তো সেই জন্য যে মুহূর্তে আমি ওটা ধরে নিলাম যে আর পাবো না, ফালতু চিন্তা করে লাভ নেই, যেই না মেট্রো এসে গেলাম, দেখলাম আর পাওয়া যাবে না, আর তো কোথায় এবার জুতোর দোকান খুঁজবো আমি? মেট্রো থেকে হাওড়া, হাওড়া থেকে অমুক, অমুক থেকে তোষক। তো জুতোর দোকানের আর কোনো ইয়েই রইল না। অতএব আমাকে মন থেকেই বানাও, এর দরকার নেই, তুমি দেখবে, যা হওয়ার তুমি দেখবে। তো বিন্দাস চলে গেলাম। এবার যাদের যেখানে গেলাম সেখানে গিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে জুতো কিনলাম। তো এই হচ্ছে ব্যাপার। তুমি যদি যে কোনো কাজ, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঠিক আছে, যা জিজ্ঞেস করবে আমি তো একটু তৈরি হয়েছি। যদি তুমি তৈরিও না হও, যে ভাই আমি তো পড়িনি কিছু, আমি তো জানি না কিছু, বা কি জিজ্ঞেস কর, এই যে প্যানিকটা যদি আগে এসে যায়, প্রশ্ন তো তুমি ভালো করে শুনতেই পারবে না, বা প্রশ্নপত্র দিলেও দেখবে অনেক সময় প্যানিকের জন্য কি হয়, একটা প্রশ্ন এমনভাবে এসছে, তুমি হয়তো ওটাকে অন্য রকম কোনো কোয়েশ্চেন ভেবে তার উত্তরটা লিখে এসছো, এরকম হয় অনেক সময়, পরীক্ষার ক্ষেত্রে হয়, অমুক উত্তরটা লিখে এসছো, পরে যখন পরীক্ষা হয়ে গেল ঠান্ডা মাথায় দেখলে আরে আমি তো এইটা লিখে এসেছি, এটা তো কোয়েশ্চেনটা এরকম নয়, ওই কথাটা মাত্র লেখা আছে। তো সেই জন্য যদি প্যানিক না করো, প্যানিক করা একদম উচিত না, ভয় পাওয়া একদম, এই রে কী হবে, এই রে কি কেউ একটা কিছু বললো, এই অমুক জমা দিতে হবে, তমুক করতে হবে, এই যে এসআইআর বা এই যে করোনার যখন ভ্যাকসিন হয়েছিল তখনও দেখেছি যারা ফোন করছে তারা যেন মানে, এই তুমি ভ্যাকসিন নিয়েছো, এই তুমি ভ্যাকসিন নিয়েছো, হ্যাঁ নিয়ে নেবো, কি আছে, সবার নেমে সবাই নিচ্ছে, এই বলছে ওই বলছে সেই বলছে হ্যান বলছে। আমার বিন্দাস সব কিছুই হলো, করোনাও হলো না, ডাক্তারের কাছে গেলাম না, আমি ঠিকই করে নিয়েছিলাম, ভাই যা শুনছি ডাক্তারের কাছে যাব না, মরার হলে মরবো, মৃত্যু থাকলে এমনি মরবো, আর তেমনি মরবো, ওই কিছু হবে, ওই ভয় পেয়ে কিছু লাভ হবে না, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হবে। বিন্দাস হলো, সেরে গেল ভ্যাকসিন। একজন দাদা এলেন, আমি জিজ্ঞেস করলাম, বললো এইখানে যেতে পারেন, গেলাম, আমরা নিলাম, চলে এলাম, না কি এই বেশি টাকা লাগলো, এই হলো, প্যানিক করলে তোমার বেশি পয়সা খরচা হবে। তুমি যদি ওই চটিটাই উদাহরণ ধরো, জুতোটা তোমার একটুখানি এমন রাস্তায় ছিনলো যে তোমার আর বাড়ি ফেরারও নেই, ওদিকে যাওয়ারও নেই, এবার তুমি এক ঠান নিয়ে জেদ, আমি জুতো কিনেই যাব, তাহলে তুমি মুশকিলে পড়বে। জুতো দোকান পাচ্ছ না, এবার তো তুমি গাড়ি নিয়েও, বাড়ির গাড়ি নিয়েও বেরোনি যে আচ্ছা গাড়ি করে চলে যাব, তুমি তো হেঁটেই, আর অটো টোটোর ভরসা, এবার অটো তোমাকে বলবে জুতোর দোকানে নামান, বলবে কি অটো কি এইভাবে জানবে যে কোথায় জুতোর দোকান আছে স্পেশালি? এবার জুতোর দোকানে তুমি যাবে, জুতোর দোকানের লোকটাও তোমার কথা শুনে বুঝে যাবে যে তুমি কোথাও যাবে, তাড়াহুড়ো করছো, তোমার জুতোটা মাস্ট চাই, সে তখন অনেক কম দামি ফালতু জুতো তোমাকে বেশি দামে বলবে, এছাড়া হবেও না, জানালেও বুঝে যাবে এ যাবে না, তাই জন্য তোমাকে বেশি দামে, তাহলে তোমার কতগুলো লস হচ্ছে। সেই জন্য যে কোনো তোমার সেই রকম একটা জায়গা আসুক, যাই ঘটে যাক, তুমি এটা মনকে দেবে যে আমার হাতেই কিছু নেই, তো আমি ভয় পেয়েই বা করবোটা কি? কেউ হসপিটালে যদি হঠাৎ শুনলে বাবা ভর্তি হয়েছে, তুমি থাকো কলকাতায়, বাবা ভর্তি হয়েছে আসানসোলে, বার্নপুরে বা বাঙ্গালোরে, বা তুমি থাকো বাঙ্গালোরে, কলকাতায় বাবা মা থাকে, হঠাৎ শুনলে ভর্তি হয়েছে, প্যানিক না। আচ্ছা ঠিক আছে, তুমি তো উড়ে আসতে পারবে না, উড়ে মানে তোমাকে তো প্লেনেরও একটা টিকিট ব্যবস্থা অমুক তো করতে হবে, টাইম আছে, ওই আছে, তুমি তো তক্ষুনি শুনে তক্ষুনি উড়ে আসতে পারবে না, প্যানিক নয়। আচ্ছা ঠিক আছে, তুমি সব শুনে নিলে, শান্তভাবে তুমি ব্যবস্থা করলে, শান্তভাবে গিয়ে পৌঁছলে, হ্যাঁ তারপর তোমার তাহলে কি তুমি ওই রাস্তাটায় যেতে যেতে তুমি বুঝতে পারবে, আগে বাড়িতে শুনেই নিয়েছো কী হয়েছে কী না, কী ডাক্তার কী সমাচার, তখন তুমি এবার ঠিক করতে পারবে যে আচ্ছা গিয়ে প্রথমে এই কাজটা করতে হবে, অমুক ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, তমুক ডাক্তারকে ওই করতে হবে, তমুক এক্স রেটা করাতে হবে, বা তমুক ওইটা নিতে হবে। এইভাবে তুমি একটা প্ল্যান, মোটামুটি একটা প্ল্যান করে তুমি পৌঁছালে, তাতে কি হবে তোমার, তুমি দেখবে স্মুথ হয়ে গেছে কাজটা, খুব স্মুথ হয়ে গেছে।
কোনো প্যানিক নেই। কিছু আছে দেখবে, কিছু লোক এরকম থাকে, দেখবে যেতে যত প্যানিক, আসতে তত প্যানিক। টিকিট পেলেও প্যানিক, টিকিট না পেলেও প্যানিক। হচ্ছে কোনো চাকরি বা কিছু, বা হয়তো সবে কলেজে উঠেছে, তখন হয়তো এরপরে কি পড়বে বা চাকরি কি নিয়ে করবে সেটা নিয়ে টেনশন করছে। অত বেশি ভেবে লাভ নেই। তুমি একদম যেটা ঘটছে, যেটা হচ্ছে সেইটা নিয়ে ভাবো, আর খুব ক্লিন থাকো। তাই জন্যই আমি বলি ফোকাস, একদম সুন্দরভাবে শান্ত হয়ে একটুখানি নিজের মধ্যে ফোকাসড হও, দেখবে সব ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি যদি তার ওপর ছেড়ে দাও, কারণ আমরা কিছু করছি না ভাই, আমরা ভাবি আমরা করছি, আমরা কিচ্ছু করছি না। চাকরি আমার যোগ্যতা অনুযায়ী, আমার পড়াশোনা অনুযায়ী আমি কতটা সহ্য করতে পারবো, আমি কতটা কি করতে পারবো, সব সে জানে। আমি আমার থেকেও বেশি সে জানে। তাই সে আমার মতন ঠিক ব্যবস্থা করে দেবে। যদি না করায় সেটাও জানবে তার, যদি করায় সেটাও জানবে তার। তখন বলবে না আমি পেয়ে গেলাম, আমি অমুকটা করেছিলাম বলে এটা হলো, আর তখন ওকে বলেছিলাম তুই এইটা কর, অনেক বাবা মা বলে দেবে। তখন ওকে আমি বারবার করতে চাইছিল না, আমি তখন বললাম না তোকে এই এই ডিগ্রিটা নিতেই হবে, এই ডিগ্রিটা না হলে তুই অমুক চাকরিটা পাবি না, তাই তুই ওখানে যেতে হবে তোকে, আমি বলেছিলাম বলে হলো না। তুমি তুমি একটা মাধ্যম ছিলে, তুমি বললেই যে ও শুনবে, আর তখনই যে ও শুনেছে, এটা একটা যোগ তোমাকে দিয়ে বলানো হয়েছে, আর ওটা করেছে তাই ওটা পেয়েছে, ওইটা পাওয়াটা ওর জায়গা ছিল। সবার জন্য একদম জায়গা, সিট একদম একদম পার্টিকুলার সিটটা তোমার জন্য রয়েছে তার কাছে। তোমাকে কোনো মেয়ের বিয়ে হচ্ছে ছেলের সঙ্গে, দেখো বিয়েটাই তুমি দেখো, বা জন্মটা, সবসময় দেখবে কোনো কিছু ভাবতে গেলে জন্মটা ভাববে, বিয়েটা ভাববে। অদ্ভুত তুমি সেইখানে একটা অদ্ভুত পাবে, যে ছেলের বাড়িটা ভাই চেনেই না, যখন ছেলে জন্মেছে এই করছে, কে যে ওর বিয়ে হবে মেয়েও জানতো? কেউ জানতো না। মেয়েটা জানতো, মেয়েটা যখন জন্মেছিল, যে আমার যে বর হবে ওই হবে, সে অমুক জায়গায় অমুকভাবে থাকবে, ব্যাস গিয়ে বিয়ে করবে, ও জানতো না। খোঁজপাত শুরু হয়, একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের খোঁজপাত করে, যেভাবেই হোক, এখন যদি খোঁজা ওই সব কমে গেছে, এখন নিজেদের চেনা জানার মধ্যে, সেখানেও তো টাইম লাগে না। আজ চিনলাম কাল বিয়ে করে নেয় না কেউ, আজই আলাপ হলো কাল বিয়ে করে নিলাম, এটাও হয় না। পরিবারে একটা মিলন হয়, বিয়ে তো শুধু ছেলে মেয়ের মধ্যে হয় না, পরিবার টু পরিবার বিয়ে হয়, যেখানে পরিবারের খুব সুন্দরভাবে মিলনটা হয়ে যায় শক্তপোক্ত, সেখানে সুন্দর বিয়ে একদম ভালো হয় আর কি সেইগুলো। তো সেই যে এই যে আর জন্ম, দেখো তুমি জানো না কখন জন্মাবো আমি, কি আছি, কি ব্যাপার, কি সমাচার, কতক্ষণে হব, কোনো কমপ্লিকেটেড অবস্থায় আছি কি নেই, জানো তুমি? আমরা কেউ জানতে পারি কি অবস্থায় আছি আমরা পেটের মধ্যে, কখন বেরোবো? কেউ দেখছে বাইরে, আমাকে কেউ দেখছে, আমার কোনো শ্বাস গুনছে না কি করছে বা কি হচ্ছে, ও কিচ্ছু জানে না। ও ঠিক বেরোনোর সময় পরিপুষ্ট হলো, বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ও আবার নিজের মতনই খেলছে, কাঁদছে, এই খাওয়ানো হচ্ছে, ও কোথাও চায়নি, ওকে কোথাও খাওয়ার জন্য ছুটতে হচ্ছে না, ওর মা ছুটে আসছে, ওর মাসি পিসি ঠাকুমা বলছে এই মাকে ডেকে, হ্যাঁ মা চলো খেতে দাও, একে কাঁদছে তোমার ছেলে, নাও একে ধরো। ও তোমাকে কিন্তু কোথাও ছুটে যেতে হচ্ছে না, এই বাড়ি এই রোজগার না করলে, কিন্তু পরে যে বড় হচ্ছ তখনই তোমার মনে হচ্ছে রোজগার না করলে দুনিয়া উল্টে যাবে, এত টাকা রোজগার করতে হবে। কে বলেছে তোমাকে? কারণ তোমার বাড়িতে তোমাকে ওগুলো বোঝানো হয়েছে, ইঞ্জেকশন দেয় না, ইঞ্জেকশন তোমাকে ইনজেক্ট করা হয়েছে, তোকে করতে হবে, তোকে করতে হবে, এত টাকা চাই, এত টাকা চাই, যে যেভাবে পেরেছে সে সেভাবে তোমাকে ম্যানিপুলেট করেছে, কিন্তু তোমার দরকার নেই। ওই যে তোমাকে খাওয়ার জন্য বেরিয়ে মা ভাবতো খাবে কখন, মা জানতো পেটের দাগ থাকে, দেখবে ডাক্তাররা, তোমরা জানি না ছোটো বাচ্চা কোনো দিন দেখেছো কি না, পেটের 3টে দাগ থাকে, একটা উপরের দিকে, একটা মাঝখানে, আর একটা একটু শেষের দিকে, 3টে দাগ থাকে। ডাক্তারবাবু বলে দেন যে এই অবধি ভরলে আর খাওয়াবেন, মানে উপরের দাগটা যেন ভরে না যায়, তাহলে ফ্যাটি মানে অন্যান্য অর্গ্যানগুলোর প্রবলেম হবে।
এই মাঝের যে দাগটা সেটার থেকে জাস্ট একটু উপরে পেটটা ফুলে যাবে খাওয়ানো, মানে মাতৃস্তন্য যখন সে পান করছে তখন থেকেই ডাক্তার এটা বলেন কতটা খাওয়ানো হবে আর কতটা হলে বুঝবে ওর পেটটা ভরে গেছে। ওই দাগটা যখন দেখবে মোটামুটি দেখাই যাচ্ছে না মাঝের দাগটা, তখন বুঝবে ওর পেট ভরা আছে। তো তখন ওই বাচ্চাটা আমরা যখন জন্মে এসছি তখন আমি চিন্তা করি এই চাকরি করতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, ছেলে মানুষ করতে হবে, কি করতে হবে, কিচ্ছু করছি না। পরবর্তী ক্ষেত্রে আমাদের এগুলো ভাবানো হচ্ছে। তুমি যদি এমন তুমি মানে আমার তো মাঝে মাঝে মনে হয় দুটো বাচ্চা নিয়ে পরীক্ষা করি, একজনকে খুব বলতে থাকি, একজনকে কিছুই বলবো না, দেখি কি হয়, তাহলে পরিষ্কার বোঝা যাবে। এবার যখন আমারও বাচ্চা হয় তখন তারা ওইসব মাথায় নেই, তখন সেই জন্য দুজনকেই সমান বলেছি। তো সেটা আলাদা। তো এইটা হচ্ছে মেন কারণ যে তোমার যদি নার্ভাসনেস তোমাদের থাকে, ভয় কথাটা ভাববেই না, সবসময় ভালো কথা ভাববে, খুব ভালো কথা যদি বা ম্যানিফেস্ট করতে না পারো, খুব ভালো একটা সুন্দর একটা নদী যাচ্ছে, কলকল করে নদীটা বইছে, কতটা সুন্দর জায়গা, একটা মোটা গাছ, সেই গাছের ভিতরে একটা সুন্দর ঘরের মতন, কত ফুল, গরুগুলো চড়ছে সুন্দর, নদীতে পরিষ্কার স্বচ্ছ জল, বড় বড় পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, মাছগুলো মাঝে মাঝে পুলুক পুলুক করে চলে যাচ্ছে। এই রকম কিছু একটা যদি সব সময় ভাবতে থাকো, আমার চারপাশে কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ, তো আমি বলছি তুমি পরীক্ষা করে দেখো, ভেবেই যাও, একদিন ভেবে বলতে এসো না, 7 দিন ভেবেও বলতে এসো না, তুমি ভেবেই যাও। যখন তুমি ফিল করবে তখন তুমি আমার কথাটা মিলিয়ে নেবে, হ্যাঁ ঠিক বলেছি, কি ঠিক বলে। কিন্তু এমন দিয়ে তোমাকে রাত্রে শুয়ে তুমি, তাহলে তুমি কি হবে, শুয়ে দেখবে বাজে স্বপ্নও দেখছো না, তুমি ভালোই স্বপ্ন দেখছো বা স্বপ্নই দেখছো না, একদম সুন্দর ঘুমিয়ে গেছো। এই ধরনের তুমি যদি ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে পারো, তাহলে দেখবে তোমার প্যানিক হবে না, নার্ভাসনেস চলে যাবে, ভয় বলে কিছু থাকবে না। আর একটু সাহসী তো হতেই হবে না, অত ভয় পেলে তো চলবে না কথায় কথায়। ভয়টা যখন ছোটোবেলায় পায় তখন কি হয়, ও খুব ভীতু, ও খুব নার্ভাস, ও খুব বাবা মারা সব করে, এগুলো বাবা মারা করে, ঠাকুমা ঠাকুরদা, দিদা দাদু বাবা মাসি, এইরা কাকা কাকিমা, এরা কাকা কাকিমারাও একটু কম করে, বাকি ওই যে যাদের বললাম দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা, মা বাবা আর মাসি যদি থাকে, তারা কি করে, তারা এই তোমার চারপাশে যে তুমি যে ভীতু হয়েছো তার জন্য দেখবে পিছনে যাও, ভালো করে নজর করো, কাউকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু নজর করো, ওর কথার ধরনটা নজর করো, ও আচ্ছা এই আমার সঙ্গে তো মানে ছোটো থেকে এইরকম হয়, আমি ভয় হয়ে গেছি, ইয়ে হয়ে গেছে। আরেকটা কি হয়, আরেকটা যদি সেটাও হয়, যদি মা খুব ভয় থাকে যখন প্রেগন্যান্ট সময়, মা খুবই ভয় পেতে থাকে, যার জন্য ডাক্তাররা যখনই প্রেগন্যান্ট হয়ে যায় বলে একা রাখবে না মহিলাকে, যে প্রেগন্যান্ট তাকে বলা হয় তুমি একা থাকবে না, বা তার বাড়ির লোককে বলা হয় ওকে একা রাখবেন না কখনো, কোনো অবস্থাতে। ওই যে এইটা বাচ্চা পেটে থাকলে কখনো করা উচিত নয়, খুব বড় ক্ষতি হয়ে যায় এতে, এটা আমি বলে রাখলাম, পরে মিলিয়ে নিও। তো সেই জন্য মা যদি ভীতু হয়, ওই সময় প্রেগনেন্সির সময় যদি মা ভীতু হয়, বা বাবা ভয়ে বাবা খুব ভীতু, তাহলেও কিন্তু বাবা উপরে দেখায় না, ভয় পায়, কিন্তু ভেতরে ওই যে বললাম প্রথমেই কথাটা বলেছিলাম, অনেকে দেখে বোঝা যায় না, বাবাকে দেখে বোঝা যায় না বাবা ভীতু, কিন্তু ভেতরে বাবা খুবই নার্ভাস, এই কী হবে, এই ঠিক করছে, বাবার সবসময় পলায়নকর, বাবা বা মায়ের যদি পলায়নকর মনোবৃত্তি, এইখান থেকে অ্যাড্রিনাল হরমোনের অভাব থেকেই এই পালিয়ে যাবো, এই না বাবা ওখানে দাঁড়াবো না, ওখানে ওরা কী করছে পালিয়ে যায়, এই ওখানে না বাবা আমি যাবো না, আমি পালিয়ে যাই, না বাবা এখানে ও করবো না, পালিয়ে যাই, এই পুলিশের ভয় আমি ওই দিক দিয়ে পালিয়ে যাই, এই অমুকের ভয় আমি ওই দিক দিয়ে পালিয়ে যাই। এই যে পলায়নকর মনোবৃত্তি তৈরি হয় কোথায় না, অ্যাড্রিনাল হরমোনের অভাবের জন্য। সেই জন্য আমার বলার উদ্দেশ্য হলো, কেউ ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে
তোমার সঙ্গে পারবো না। বুঝেছ? চললাম। ভালো থাকবে সবাই, মস্তিতে থাকবে, খুব আনন্দে থাকবে। হর হর মহাদেব। শিব শম্ভু।